যার সম্পর্কে আমরা সামান্য আলোচনা করেছিলাম আগের পর্বে। আজ সেই হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে একটু বিশদে জানবো। তো হাইড্রোজেন বর্ণালীতে একটি হাইড্রোজেন পরমাণুকে যখন আমরা উদ্দীপ্ত করব বা এক্সাইটেড স্টেটে আনবো, তখন সেখান থেকে তার কে কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বিচ্যুত হয়ে পরবর্তী শক্তি স্তরে 2 বা 3 বা 4 বা 5 এই শক্তি স্তরে যখন উন্নীত হবে এবং যখন তাকে আমরা স্বাভাবিক অবস্থায় আনবো, তখন সে কি করবে? তার স্বাভাবিক অবস্থানে আসার জন্য সেই শক্তি বিকিরণ করে যথাক্রমে 6, 5, 4, 3 এসব কক্ষপথ থেকে লাফিয়ে পুনরায় 1, 2, 3 কোনো কক্ষপথে চলে আসবে। যার ফলে আমরা কি পাবো? যার ফলে তার দ্বারা নিঃসৃত যে শক্তি সে বিকিরণ করবে, তাকে আমরা সে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করবে, সেই রেসপেক্টিভ তরঙ্গ দৈর্ঘ্যে আমরা কি পাবো? বর্ণালীগুলো পাবো। এবার সেই যে বর্ণালী, যখন হাইড্রোজেনের একটি ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যখন জাম্প করে বা চলে আসে, যদি মনে করি সে N1 N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে চলে আসে, সাধারণভাবে বলার জন্য ইন জেনারেল, যদি N2 থেকে N1 কক্ষপথে সে চলে আসে ইলেকট্রনটি, সেক্ষেত্রে যে সমীকরণ দ্বারা তার শক্তি নির্ণীত হয় বা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তার সম্পর্ক নির্ণীত হয়, সেটি হলো 1/λ বা নিউ বার মানে আমরা জানি কি তরঙ্গ সংখ্যা, আমরা পড়েছি 1/λ ইকুয়াল টু নিউ বার, সেটা হচ্ছে ইকুয়াল টু RZ স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এই সমীকরণ দ্বারা আমরা এর তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা সঙ্গে আমরা সম্পর্কযুক্ত করতে পারি, যেখানে আর হলো কি রিডবার্গ ধ্রুবক এবং জেড হলো কি পারমাণবিক সংখ্যা। আমরা যেহেতু জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হলো 1, তাই জেড এর মান 1 হবে স্বভাবতই। তাহলে আর ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এটি হলো আমাদের হাইড্রোজেন বর্ণালী, যেই ইলেকট্রনটা নিঃসৃত হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে স্থানান্তরিত হচ্ছে, তার সমীকরণ। একই রকম ভাবে আমরা 1/λ সঙ্গে নিউকে সম্পর্কিত করে এখান থেকে আমরা অর্থাৎ যে পরিমাণ শক্তি বিকিরিত হয় তাও নির্ণয় করতে পারি। কেমন করে? ইকুয়াল টু এইচ নিউ, আবার নিউ ইকুয়াল টু c/λ আমরা জানি। ইকুয়াল টু হলো কি এইচ নিউ, আবার হচ্ছে নিউ ইকুয়াল টু হলো কি c/λ। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে 1/λ আছে। এই 1/λ যদি আমরা এই ভ্যালুটা পুট করি, তাহলে কিন্তু আমরা যেই পরিমাণ শক্তি নিঃসৃত হচ্ছে বা বিকিরিত হচ্ছে সেই শক্তির মানটাও কিন্তু আমরা পাবো। এবার এটাকে ডেল্টা ই বলবো আমরা, রাদার এটাকে ডেল্টা ই বা শক্তির পার্থক্য ডেল্টা ই বলাটাই বেটার হবে। এবার দেখো বিজ্ঞানী কতগুলো সিরিজ আছে হাইড্রোজেন বর্ণালীর। একটি হলো লিম্যান, বামার, প্যাসেন্ট, ফান্ড, ব্রাকেট এবং হামফ্রি সিরিজ। ঠিক আছে, এগুলো কি করে পাওয়া গেল? এই যে সমীকরণ আমরা পেলাম, এখানে আগে আর এর কথা একটু বলি। রিডবার্গ ধ্রুবক যেটা, সেই রিডবার্গ ধ্রুবকটা কি? তার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 2π স্কয়ার m e⁴ ডিভাইডেড বাই CH3। তার রাশিমালা, রিডবার্গ ধ্রুবকের রাশিমালা, যেখানে আমরা জানি m ইলেকট্রনের ভর, ই হলো আধান, সি হলো আলোর গতিবেগ, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এবং এর যে মান দেখা গেছে 109,678 সেন্টিমিটার ইনভার্স এত হয়। ঠিক আছে, রিডবার্গ ধ্রুবকের মান, এগুলো পুট করলে মানটা পাওয়া যায়। এইবার এটা বলার পর আমরা বলছি যে এই যে সিরিজগুলো আমরা পাচ্ছি, এর মধ্যে একমাত্র কিন্তু বামার সিরিজে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যে পড়ে, অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যে শক্তি বিকিরিত হয় এই সিরিজগুলোতে, তার মধ্যে একমাত্র বামার সিরিজই ভিজিবল রেঞ্জে আসে, তাই সেটা আমরা দেখতে পাই, অন্যগুলো কিন্তু দেখতে পাই না। বামার সিরিজ যেটা, সেটা হলো বামার সিরিজের ক্ষেত্রে 1/λ বা নিউ বার, দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/N1 স্কোয়ার, যেটা বলেছিলাম। N1 বলতে যে কক্ষপথে আসে, বামারের ক্ষেত্রে সেটা হলো দ্বিতীয় কক্ষপথে আসে, ফ্রম 3 নম্বর থেকে আসতে পারে, 4 নম্বর থেকে আসতে পারে, 5 নম্বর থেকে আসতে পারে, 6 নম্বর থেকে আসতে পারে। তো এই 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে যে ইলেকট্রনটা জাম্প করবে, সেক্ষেত্রে আলাদা আলাদা, প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা পরিমাণ শক্তি বিকিরিত হবে। যেটা আগের দিন কিন্তু বলেছিলাম যে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এই 4টি লাইন বামার সিরিজে পাওয়া গেছে। যেখানে তোমার সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ লাল যে বর্ণটা পাওয়া গেছিল, লাল বর্ণালী, সেটা ছিল কি তোমার এইচ আলফা। বলেছিলাম আমি আগের দিন যে এইচ আলফা, এইচ বিটা,
এইচ গামা এবং এইচ ডেল্টা, এই চারটি যে বামার সিরিজে চারটি লাইন পাওয়া যায়, তার মধ্যে এইচ আলফা লাল, তারপর ক্রমাগত বেগুনের দিকে যেতে থাকে, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ক্রমাগত কমতে থাকে। তো সেক্ষেত্রে এখানে যদি 3 পুট করি আমরা, 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে কথাটা এরকম দাঁড়াচ্ছে যে আমার এই হলো হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা n1, এটা n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5, n equal to 6, এরকম করে যাচ্ছে। এই যে 3 থেকে যখন 2 তে এলো, এটা n equal to 1, এটা n equal to 2, এটা n equal to 3, তো 3 থেকে যখন 2 তে এলো তখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে H আলফা বলা হচ্ছে, যখন 4 থেকে 2 তে আসছে তাকে বলা হচ্ছে H বিটা, এরকম ভাবে যাচ্ছে। তাহলে এটা গেল বামার সিরিজ। এই একই রকম ভাবে কিন্তু তোমাদের লিম্যান সিরিজের ক্ষেত্রে কি হবে, লিম্যানের ক্ষেত্রে এখানে 2 এর জায়গায় হবে 1, অর্থাৎ ইলেকট্রনগুলি দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা তার পরবর্তী কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে এসে জাম্প করবে। একই রকম ভাবে প্যাসেঞ্জ সিরিজের ক্ষেত্রে এটা 3 হবে। এগুলো তোমরা বই থেকে সুন্দর করে পড়ে নেবে। এবং সেক্ষেত্রে দেখো, যদি আমরা এখানে চাই তাহলে কিন্তু আমরা এই যে প্রতিটা কেসে রেসপেক্টিভ লিম্যান বলো, বামার বলো, প্যাশন বলো, ফান্ড বলো, প্রফিট বলো, প্রতিটা সিরিজের ইচ্ছা করলে কিন্তু আমরা এনার্জি মানে বিকিরিত শক্তির পরিমাণ ক্যালকুলেট করতে পারি। আমি তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে একটু এটা চেষ্টা করো, অর্থাৎ E ইকুয়াল টু এইচ নিউ বা E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা এটা নিজেদের কিউরিওসিটির জন্য, দেখি তো কত পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে, হ্যাঁ সে কোন ক্ষেত্রে বেশি হচ্ছে, কোন ক্ষেত্রে কম হচ্ছে। এই যে আমি একটু আগে বললাম এইচ আলফা, যেটা 3 থেকে 2 এলো, 3 থেকে 2 এলো, তাকে আমরা বলছি এইচ আলফা, তাকে লাল দেখাচ্ছে না, তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি, সেক্ষেত্রে শক্তি কত বিকিরিত হচ্ছে। তোমার নিজেদের কিউরিওসিটির জন্য তোমরা বাড়িতে এটা একটুখানি এনার্জিটা ক্যালকুলেট করে দেখবে যে কোন ক্ষেত্রে কত পরিমাণ শক্তি বিকিরিত হয়, কোন ক্ষেত্রে কম হয়, কোন ক্ষেত্রে বেশি হয়। এবারে চলে এলাম, তাহলে আমাদের এটা আলোচনা হলো। তাহলে এই যে বর্ণালীর ব্যাখ্যা কিন্তু বোর তত্ত্বের সাহায্যে করা গেল। তাহলে বোর তত্ত্বের কিন্তু এটা একটা সাফল্য যে বোর তত্ত্বের সাহায্যে আমরা এক পরমাণু মানে এক ইলেকট্রন যে স্পিসিস, যে সমস্ত পরমাণুতে একটি ইলেকট্রন, যে সমস্ত আয়নে একটি ইলেকট্রন রয়েছে বা স্পিসিসে রয়েছে, তাদেরকে আমরা তাদের বর্ণালী কিন্তু ব্যাখ্যা করতে পারছি কার সাহায্যে, বোর তত্ত্বের সাহায্যে। তো বোর তত্ত্বের এরকম আরো অনেকগুলি সাফল্য রয়েছে, যেমন ধরো বোর তত্ত্বের সাহায্যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা গেল, বোর তত্ত্বের সাহায্যে একটি স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব হলো, সেই কক্ষপথে যে ভ্রাম্যমাণ ইলেকট্রন তার গতিবেগ নির্ণয় করা সম্ভব হলো। তো এইগুলো ছাড়াও, এই উৎকর্ষ বা এই সাফল্য ছাড়াও বোর তত্ত্বেরও কিন্তু কি রয়েছে, কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলি কি, যেমন ধরো এই যে বোর তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু 1 ইলেকট্রন স্পিসিস একমাত্র তাদেরই কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে পারি, যাদের ক্ষেত্রে একের বেশি ইলেকট্রন রয়েছে তাদের বর্ণালী কিন্তু এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। আবার এই যে আমরা বলছি একটি ইলেকট্রন যখন আবর্তনরত আছে নিউক্লিয়াসের চারপাশে, তখন একই সঙ্গে তার সেই কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের গতিবেগ, যেটা বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী হাইজেনবার্গ বলেছেন যে একই সঙ্গে একটি আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ এবং সেই কক্ষপথের ব্যাসার্ধ বা অবস্থান, বেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়, সেটা কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ পরবর্তীতে বলেছেন। হ্যাঁ, এই সমস্ত কিছু ত্রুটিও কিন্তু বোরের তত্ত্বে রয়েছে। তারপরে যেমন ধরো এই যে প্রথম কক্ষপথের ধারণা এন সম্বন্ধে, যেটাকে আমরা এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা হিসেবে বিবেচনা করি, সেই এন এর ধারণা বিজ্ঞানী বোর দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তা দিয়ে দ্বিমাত্রিক গঠন ব্যাখ্যা করা গেলেও ত্রিমাত্রিক গঠন, পরমাণু তো অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক, তার গঠন কিন্তু ব্যাখ্যা করা যায়নি। এগুলি হলো বোরের তত্ত্বের কিছু ডিমেরিটস বা ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে পারো। এর পরবর্তীকালে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ডি ব্রগলিস ইকুয়েশন। সেটা কি, ইলেকট্রনের যে দ্বৈত চরিত্র, আমরা একটু আগে বলেছিলাম গত ক্লাসে, গত পর্বে, যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে বিজ্ঞানী প্লাঙ্ক বলেছেন যে আলো যখন বিকিরিত হয় তখন তা অনবরত বিকিরিত হয় না, কি হয়, যখন সে কিছু কণার সমষ্টি রূপে প্যাকেটের আকারে বিকিরিত হয়, যে কণাগুলিকে ফোটন কণা বলা হয়। অর্থাৎ তিনি আলোর কণা ধর্ম ব্যাখ্যা করেছিলেন, এবং এটাও বলেছিলেন কিন্তু যখন আলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বা কোনো স্থানের মধ্য দিয়ে যায় তখন সে তরঙ্গের আকারে যায়।
অর্থাৎ কিনা আলোর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুই রয়েছে। এই একই ধারণা নিয়ে বিজ্ঞানী ডি ব্রগলি বললেন যে ইলেকট্রনও খুব ছোট ফোটন কণার মতোই, অর্থাৎ আলোর কণিকার মতোই খুব ক্ষুদ্র একটি কণা, এবং ইলেকট্রনও যখন আবর্তন করে বা যখন স্থানান্তরিত হয় তখন কি হয়, সেই তরঙ্গের আকারেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। অতএব ইলেকট্রনেরও কি রয়েছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম রয়েছে। এই যে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এই দুটোকে বলা হয় একসাথে তার দ্বৈত চরিত্র, ঠিক আছে, বা ডুয়াল নেচার অফ ইলেকট্রন। এই দ্বৈত প্রকৃতির জন্য হিসেবে, দ্বৈত প্রকৃতির ফলস্বরূপ তিনি একটি ইকুয়েশন দিলেন, এটা সমীকরণ দিলেন, যেটাকে ডি ব্রগলি ইকুয়েশন বলা হয়। সেখানে তিনি কি করলেন, সেখানে তিনি ইলেকট্রনের ভর এবং তার তরঙ্গ দৈর্ঘ্য দুটোকে সম্পর্কযুক্ত করলেন। ইলেকট্রনের ভর এবং তরঙ্গ দৈর্ঘ্য, সেই সমীকরণটি কি, সেই সমীকরণটি হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, যেখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ভি হলো ইলেকট্রনের গতিবেগ, এম হলো ভর, এইচ হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট, যেখানে ভি হলো ইলেকট্রনের গতিবেগ। এই এম ভি অর্থাৎ ভরবেগ, ভর ইন্টু বেগ, তাকে আমরা পি দ্বারা ডিনোট করি, এইচ, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এটাকেই বলা হচ্ছে ডি ব্রগলিস ইকুয়েশন। অর্থাৎ যা কিনা ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মকে পরস্পরকে সম্পর্কযুক্ত করে। এবার এই যে তোমার ইলেকট্রনের ক্ষেত্রে বললাম, তো এবার যদি আমরা আলোর ক্ষেত্রে বিবেচনা করে দেখো, আলো কি এই ডি ব্রগলিস রিলেশন মেনে চলে? আলোর কণা অর্থাৎ ফোটন কণিকা তাকে মেনে চলে? সেটা আমরা কেমন করে দেখতে পারি? দেখো, আমরা জানি আলোর ক্ষেত্রে, আমরা আগেই পড়েছি, আলোর ক্ষেত্রে ই অর্থাৎ এনার্জি ইকুয়াল টু কি, এইচ নিউ, যেখানে নিউ হলো সেই তরঙ্গের কম্পাঙ্ক, যে তরঙ্গের আকারে আলো বিকিরিত হয়। আবার আমরা জানি ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই দুটো কারণ নিলাম, কারণ এটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্মের ইকুয়েশন এবং এটি হলো আলোর কণা ধর্ম, কারণ এখানে কি আছে, আলোর ভর এম রয়েছে, এম তো কণারই থাকে, অতএব ভর, অতএব এটা হলো কণা ধর্মের এবং এটা হলো তরঙ্গ ধর্মের। এবার দেখো, এই যে এম এবং একে রিলেট করতে গেলে আমাকে দুটোকে একসাথে ইকুয়াল করতে হবে, তাহলে বলতেই পারি এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার, বলাই যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আবার নিউ ইকুয়াল টু আমরা কি জানি, কম্পাঙ্ক সমান সমান কি, এইচ নিউ লেখা যায় এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ আলো গতিবেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। এখানে দেখো, যদি সি সি কেটে তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এখানে চলে আসছি, দাঁড়াচ্ছে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এম সি, তাই কি না? এবার যদি আমি ল্যামডাকে ওপাশে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি। দেখো তো, একদম এই যে ইকুয়েশনটা, এই 1 নম্বর ইকুয়েশনের সঙ্গে সিমিলার ইকুয়েশন। এখানে শুধুমাত্র ভি ছিল ইলেকট্রনের গতিবেগ, এখানে হলো সি কি, আলোর গতিবেগ। তার মানে দেখতে পাচ্ছি আলো যে, সেও কিন্তু এই একই ইকুয়েশন মেনে চলে, তাই না? এটা গেল আমাদের ডি ব্রগলিস রিলেশন বা ডি ব্রগলি সমীকরণ। এইবার দেখো, এই যে বিজ্ঞানী বোর যে একটি কক্ষের ধারণা দিলেন, তিনি শুধুমাত্র কক্ষপথের ধারণা দিয়েছিলেন, কতগুলি স্থায়ী কক্ষপথ যেখানে ইলেকট্রনগুলি আবর্তন করে তাদের শক্তি কি হয় না, বিকিরিত বা শোষিত হয় না, অর্থাৎ কিনা শক্তি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তিনি শুধুমাত্র এই কথাটাই বলেছেন, এবং এটাও বলেছিলেন যে কক্ষপথগুলি কি হয়, বৃত্তাকার হয়। পরবর্তীকালে বিজ্ঞানী সমারফিল্ড তিনি আরেকটি তত্ত্ব দিলেন, তিনি একটু মডেলটাকে সংশোধন করে দিলেন, পারমাণবিক মডেলটাকে। তিনি বললেন যে পরমাণুর যে ইলেকট্রনগুলি, সেগুলি শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না, সেটা কি করে, কিছু উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করে। উপবৃত্তাকার মানে এরকম একটা চিত্র, উপবৃত্তাকারের এর দুটো অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আরেকটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এবং এই দুটো নাভি থাকে, একটি এপাশে একটি ওপাশে। তিনি বললেন যে এই যে ইলেকট্রনগুলি উপবৃত্তাকার কক্ষপথে যে কোনো একটি নাভির মধ্যে নিউক্লিয়াসকে রেখে সে ইলেকট্রনটি আবর্তন করে, এবং ইলেকট্রনটি যখন আবর্তন করে, তার আবর্তনকালে তার যে বেগ, হ্যাঁ, তো বেগ কি, বেগ তোমার স্পর্শক বরাবর হবে, যেহেতু বৃত্তাকারে কৌণিক বেগ, অতএব বেগ হবে তোমার স্পর্শক বরাবর, এবং তাকে যদি দুটি উপাংশে ভাগ করা যায়, তাহলে একটি হবে এদিকে লম্ব বরাবর, আর একটি হবে এই বরাবর। তো এটাকে বলা হচ্ছে, এই দুটো যে ভাগ করা হলো,
তার স্পর্শ করার বেগকে দুটো উপাংশ পাওয়া গেল। এই দুটো উপাংশকে তিনি একটাকে ভি আর একটাকে ভি এন দ্বারা চিহ্নিত করেছিলেন। এবং এই পরবর্তীকালে এখান থেকেই তিনি কিন্তু পরবর্তী আরো কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন। এন যেটা কক্ষপথ তাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অ্যাকচুয়ালি কোয়ান্টামের ধারণা করতে গেলে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে এনকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয়েছে। এবং এই তত্ত্ব থেকে তিনি পরবর্তীকালে আরো কোয়ান্টাম সংখ্যা বলেছেন, যেগুলো আমরা একটু পরে যখন কোয়ান্টাম সংখ্যা বলবো তখন আলোচনা করব। সেগুলি হলো, এটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এরপরে আছে গৌণ কোয়ান্টাম সংখ্যা যাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। তিনি অ্যাকচুয়ালি একে কে দ্বারা বিবেচনা করেছিলেন, পরবর্তীকালে কেটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এই কোয়ান্টাম সংখ্যাগুলি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু শুধু এইটুকু বললাম যে এই যে বৃত্তাকার কক্ষপথের ধারণা, এটা কিন্তু বদলে দিলেন বিজ্ঞানীকে সোমারফিল্ড। তিনি বললেন যে শুধুমাত্র বৃত্তাকার নয়, উপবৃত্তাকার কক্ষপথের ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে। এর পরবর্তীতে আসছি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ কি বললেন? তিনি বললেন যে যখন একটি ইলেকট্রন কোনো কক্ষপথে আবর্তন করে তখন সেই মুভিং অবস্থায়, আবর্তনরত অবস্থায় তার অবস্থান, সঠিক অবস্থান, এক্সাক্ট অবস্থান এবং তার সঠিক বেগ কখনোই নির্ধারণ করা সম্ভব নয় দুটো একত্রে। তো তিনি যেটা বললেন যে এটাকেই বলা হচ্ছে তার অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে? তো এই যে তোমার অনিশ্চয়তা নীতি, এটাকে তিনি যে সমীকরণের আকারে দিলেন সেটা হলো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটা কি? এখানে ডেল্টা এক্স হলো, ডেল্টা এক্স কি? ডেল্টা এক্স হলো অবস্থানগত ত্রুটির পরিমাণ এবং ডেল্টা পি হলো বেগ সংক্রান্ত ত্রুটির পরিমাণ। মানে বেগ নির্ধারণ করতে গিয়ে যে ত্রুটি তার যদি ডেল্টা পি ধরা হয় এবং অবস্থানগত ত্রুটি ডেল্টা এক্স ধরা হয়, তবে সেক্ষেত্রে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এর মান হয় বেশি হবে অথবা সমান হবে কার? এইচ বাই 4 পাই এর। এটাকে বলা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। এরপর এখান থেকে চলে এলো কক্ষ এবং উপকক্ষের ধারণা। এই যে কক্ষ, আমরা বলেছি যে একটা কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে, কিন্তু কক্ষের ঠিক কোথায়, কতগুলি ইলেকট্রন, একটি পরমাণুতে কটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলি একটি কক্ষের মধ্যে কেমন করে আছে, কেমন সজ্জায় সজ্জিত আছে, সেই ধারণাগুলো দিতে গিয়ে তখন চলে আসলো উপকক্ষের ধারণা। এই প্রসঙ্গে ইলেকট্রন ক্লাউডের ধারণাটা আগে বলিনি। সেটা কি? মনে করো আমরা ইলেকট্রনকে যদি আমরা একটি ফ্যানের সঙ্গে, টেবিল ফ্যানের সঙ্গে বিবেচনা করি। সাপোজ এই টেবিল ফ্যান চলছে, সেই টেবিল ফ্যানে মনে করো যখন ব্লেডগুলি ঘুরছে, ব্লেডগুলি যখন ঘোরে, দুটো বা তিনটি ব্লেড যখন ঘুরছে, সেই ব্লেডগুলি ঘুরন্ত অবস্থা আমরা কিন্তু বলতে পারি না যে কোন ব্লেডটি ঠিক কোন জায়গায় রয়েছে। অর্থাৎ তার সঠিক অবস্থান, যখন পাখাগুলি ঘুরছে সেই ব্লেডের সঠিক অবস্থান কিন্তু এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। ঠিক সেরকমই একই রকম ভাবে যখন একটি ইলেকট্রন কক্ষপথে আবর্তন করে তখন সে ঠিক কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তবে তার কোথায় থাকার সম্ভাবনা সব থেকে বেশি সেটি কিন্তু বলা যায়। অর্থাৎ ইলেকট্রনটির ঠিক ওই কক্ষপথে কোন জায়গাটায় তাকে সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, সেটা কিন্তু বলা যায়। তো এই যে অঞ্চলে, অর্থাৎ যে জায়গার মধ্যে, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক ধারণা, যে জায়গার মধ্যে তোমার ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ হাইয়েস্ট, যেখানে সেই জায়গাটাকে বলা হচ্ছে ইলেকট্রন ক্লাউড বা কক্ষ, যেখানে মেঘের আকারে আমরা কল্পনা করছি, সেটা 3 ডাইমেনশনাল এবং সেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। এই সম্পর্কে আবার বিজ্ঞানী সডিঞ্জার একটি সমীকরণ দিয়েছিলেন যা কিনা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনকে নিয়ে। তিনি বলেছেন যদি এক্স, ওয়াই এবং জেড তিনটি অ্যাক্সিস আমি কল্পনা করি, তিনটি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, তিনটি অক্ষ, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইকুয়াল টু 0। যেখানে সাই কি? যেখানে সাই হলো তোমার তরঙ্গ অপেক্ষক, কার? ইলেকট্রনের।
সাইকে বলা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক। এক্স ওয়াই জেড তিনটি হল পারপেন্ডিকুলার অ্যাক্সিস, যেখানে ই হলো শক্তির পরিমাণ এবং ভি হলো স্থিতিশক্তির পরিমাণ, ইলেকট্রনের স্থিতিশক্তির পরিমাণ। এইচ হলো কি প্লাঙ্কের ধ্রুবক। এই যে সমীকরণটি, এই সমীকরণকে আমরা কি বলছি? এই সমীকরণকে আমরা শোডিঞ্জার ইকুয়েশন বলছি, যা কিনা একটি ইলেকট্রনকে কোনো একটি কক্ষকের মধ্যে পাওয়ার প্রবণতা বা প্রবাবিলিটিকে ডিসক্রাইব করে বা সম্পর্কিত করে। অর্থাৎ এখানে এই সমীকরণ সমাধান করলে আমরা কি পাবো? নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চল আছে তার মধ্যে ঠিক কোন জায়গাটা ইলেকট্রনকে সর্বাধিক পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা সমীকরণ সমাধান করলে পাবো। এটাকে বলা হচ্ছে শোডিঞ্জার্স ইকুয়েশন। এর পরবর্তীতে আমরা চলে আসবো কক্ষকের ধারণা।